সকালের বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা আমেজে আমাদের লোকাল এসে পৌঁছালো বাগনান স্টেশনে। আমরা বাগনানের 6:30টার লোকালটা ধরেছিলাম। যাবার সময় খুব বৃষ্টি পড়ছিল। কোথাও বেড়াতে যাবার সময় যদি বৃষ্টি পড়ে মনে একটা ভয় থাকে যে দিনটা হয়তো নষ্টই হলো এই বৃষ্টির কারণে। হাওড়া স্টেশনে আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম আমাদের এক্সপ্রেসের জন্য। মা একটু চা খেলো আর আমি আর অর্পণ একটু স্ন্যাক্স খেয়ে নিলাম ভেজ প্যাটিস। আজকে আমি শান্তিনিকেতন যাবার জন্য মাথা পিছু কত টাকা করে খরচ হয় সে সমস্ত তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থেকো। এই বোর্ডের সামনে এখন আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস কখন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। তো চলুন দেখে নিই। এখন 8:55 আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি আমাদের এক্সপ্রেসের জন্য। দীর্ঘ অপেক্ষার পর আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এই শান্তিনিকেতন এক্সপ্রেসের সেকেন্ড সিটিং রিজার্ভেশনের জন্য আমাদের মাথা পিছু 100 টাকা করে পড়েছে। আমরা রিটার্ন কেটেছিলাম তাই মাথা পিছু 200 টাকা করে পড়েছে। আমরা মোট 4 জন যাচ্ছি আর আমাদের লেগেছে 800 টাকা। আমরা কিছু চটপটা খাবার কিনে নিয়েছিলাম, যেমন মাখানা, চিপস, এই সমস্ত কিছু ট্রেনে বসে খাবার জন্য। একজন ট্রেনে বসে সংসার পেতে ফেলেছে। চিপসের প্যাকেট থেকে চিপস নিয়ে মাখনার কৌটোটায় রাখছে। ঠিক ট্রেন ছাড়বার মুহূর্তেই বৃষ্টি চলে আসায় পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি একটি কালো স্টোল গায়ে চাপিয়ে নিয়েছিলাম। আর আমাদের এই যাত্রাপথে হাওড়া ছাড়াও হুগলি, বর্ধমান অতিক্রম করে আমরা বোলপুর মানে বীরভূম জেলায় পৌঁছেছিলাম। আর এই যাত্রাপথে চারিদিকে সবুজে সবুজ মাঠ দেখতে দেখতেই আমরা গিয়েছিলাম। তার সাথে বাউলের সেই মাটির একটা সুর। আমাদের ট্রেনে সেই বাউল দাদা উঠেছিলেন। আমাদের এই শান্তিনিকেতন এক্সপ্রেসটি মাত্র 2 জায়গায় হল্ট করবে, একটা হলো বর্ধমান জাংশন আর একটা গুসকরা স্টেশন। তারপরেই বোলপুরে গিয়ে থামবে। অবশেষে আমরা পৌঁছালাম বোলপুর স্টেশনে। ট্রেন আমাদের 10টায় উঠিয়ে 12:30টায় নামিয়ে দিয়েছিল। স্টেশনে পৌঁছেই মনে হলো এই ছবিগুলি দেখে যে আমরা শান্তিনিকেতনের খুব কাছে, বিশ্বভারতী সেই ক্যাম্পাসেরও একদম কাছাকাছি চলে এসেছি। আর স্টেশন চত্বরেও দেখছি হ্যান্ডিক্রাফটের অনেক দোকান। সামনেই জন আহার রয়েছে, আপনারা চাইলে স্টেশন থেকে নেমে এই জন আহার থেকে লাঞ্চ সেরে ফেলতে পারেন। আমরা তাই করেছিলাম। জন আহারে ভেজ থালি 70 টাকা, এগ থালি 80 টাকা ও ফিশ থালি 90 টাকা। তবে এগ থালি এবং ফিশ থালির ক্ষেত্রে এগ থালিতে ডবল এগ এবং ফিশ থালিতেও ডবল ফিশ থাকেই। আপনারা খাওয়া দাওয়া সেরে এখানে অনেক টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, টোটো নিতে পারেন, আবার আগে থেকে বুকিংও করতে পারেন। আমরা অবশ্য আগে থেকে টোটো বুকিং করে তবেই আমরা এসেছি। আমরা যে ড্রাইভার দাদাকে বুক করেছিলাম সেই ড্রাইভার দাদার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে এই ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করে তবেই শান্তিনিকেতনে আসতে পারেন। এই ড্রাইভার দাদা আমাদের সম্পূর্ণভাবে 2 দিন ধরে গাইড করে চারিদিকে সাইট সিনগুলো দেখিয়েছিলেন এই শান্তিনিকেতনে। ঘুরতে মোট কত টাকা লেগেছিল সেটা আমি ভিডিওর মাঝে বলবো, আপনারা দেখতে থাকুন। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে হোটেলে চেক ইন করে সোনাঝুরির হাটের দিকে চলে গিয়েছিলাম। এই সোনাঝুরির হাট সকাল 10টা থেকেই বসে যায় সপ্তাহের প্রতিদিন, শুধু বুধবারটা বাদ দিয়ে। এই হাটে বিভিন্ন জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, ঘর সাজানোর জিনিসপত্র, হ্যান্ডমেড জুয়েলারি, এই সমস্ত কিছু পাওয়া যায়। আর তার সাথে এই বাউল নৃত্য, এই দলের সাথে নাচার জন্য ওদের নির্ধারিত কোনো মূল্য থাকে না। আপনারা ইচ্ছে খুশি যে কোনো অর্থ দিয়ে ওদের খুশি করতে পারেন আর নিজেরাও আনন্দ উপভোগ করতে পারেন। ওখানকার মানুষদের মুখে শোনা গেছে শনি আর রবিবার এই হাটে সবথেকে বেশি পর্যটক আসেন আর কেনাকাটা করেন। শান্তিনিকেতন বেড়াতে এসে একটা সময় সোনাঝুরি হাটে অবশ্যই টাইম কাটিয়ে যাবেন। কেনাকাটার সাথে এই বাউলের সুরগুলো সত্যিই মন কাড়ার মতোই। এটা দ্বিতীয় দিন সকালবেলা। এখন আমি আর মা একটু চা খেতে বেরিয়েছি।
আর আজকেই আমরা আসল যে সাইট সিনগুলো ঘুরবো। আমরা টোটো ভাড়া করেছি, টোটো ভাড়া করে তারপর ঘুরবো। আর বাবা আর দুলু দ্বিতীয় রুমে দিনে আছে। আমরা শুধুমাত্র সকালের চাটুকু খেয়ে সকাল 7:30টার সময় বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যে রিজার্ভ টোটো ছিল সেই টোটোকে বুক করে আমরা আজকের সারাদিন সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখেছি। আপনারাও তাই করতে পারেন। আমরা সকালবেলা ঠান্ডা আমেজে কঙ্কালীতলা গেলাম। যেদিকে সোনাঝুরি তার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই কঙ্কালীতলা যাবার রাস্তা। আমাদের টোটো দাদা আমাদেরকে জানিয়েছিলেন আর কিছুদিন পর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা এই জায়গায় আসেন, এই রাস্তাগুলো নাকি দুধারে শুধু কৃষ্ণচূড়া ফুলেই ভর্তি থাকে, তবে তার শোভা আরও সুন্দর। আমরা সেটা পাইনি। আজকের সারাদিনের যে ঘোরাঘুরি তাতে শুধুমাত্র কঙ্কালীতলায় এসে আপনাদের পার্কিং চার্জ 10 টাকা দিতে হবে, আর সেটা প্রত্যেক ট্যুরিস্ট দেয়, এটা টোটো দাদারা দেয় না। আমরাও 10 টাকা চার্জ দিয়ে কঙ্কালীতলার মন্দিরে ঢুকে পড়লাম। এই টাকাটা শুধুমাত্র টোটো পার্কিং করার জন্যই প্রযোজ্য। কঙ্কালীতলা মায়ের শুধুমাত্র ফটো ফ্রেম পুজো হয়, এখানে কোনো মূর্তি পূজা হয় না। আমরা সকালবেলা পুজো দিলাম। এখানে প্রচুর ভিড় হয়, আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এখানে চলে আসতে। এখানে মায়ের কোন অংশ পড়েছিল বা আরও অন্যান্য সতীপীঠে কোন কোন অংশ পড়েছে তার সমস্ত বিবরণ মন্দিরের ওপরে সুন্দরভাবে লেখা আছে। আর এখানকার পরিবেশ নিয়ে তো কোনো কথাই হয় না। চারিদিকে শুধু বাউলের সেই সুর ভেসে আসছে, বাঁশির শব্দ, একতারার শব্দ, খঞ্জনির শব্দ, সত্যি মনটা জুড়িয়েই যায়। মন্দিরের পিছন দিকে এই পুকুর রয়েছে। এই পুকুরকে নাকি 3 বার প্রদক্ষিণ করলে আমাদের মনের কামনা পূরণ হয়। আর সোনাঝুরির মতোই এখানেও অনেক দোকান বাজার রয়েছে, তবে আমার মনে হয় এখানের দাম একটু কম। মন্দির প্রাঙ্গণ থেকে 1 মিনিটের হাঁটা পথে এই কোপাই নদীর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। কঙ্কালীতলার থেকে বেরিয়েই পিছন দিকটায় এই কোপাই নদীর দৃশ্যটা আমরা দেখতে এসেছি। এই যে পরিবেশটা এত সুন্দর লাগছে, সত্যি হ্যাঁ খুব সুন্দর পরিবেশ। ওই বালিগুলো নিয়ে মন্দির প্রাঙ্গণটা পুরোটা ঘুরে নেবার পর মন্দিরের সামনেই অনেক ধরনের কচুরির দোকান রয়েছে, আপনারা সেখান থেকে কচুরি খেয়ে নিতে পারেন। আমরাও খেয়েছিলাম পার প্লেট 30 টাকা করে, তার সাথে একটি চপের দাম 7 টাকা মাত্র। সোনাঝুরি, বিশ্বভারতী ক্যাম্পাস এই সমস্ত কিছু থেকে কঙ্কালীতলার মন্দিরটা প্রায় 20 মিনিটের দূরত্বে। তো আমরা আবার ব্যাকে ফিরে আবার বিশ্বভারতীর ওইখানেই চলে এলাম। এখানে এবার আমরা প্রথম দেখলাম কঙ্কালীতলার পরেই অমর্ত্য সেনের বাড়ি। আমাদের অর্থনীতিতে সারা ভারতের মধ্যে প্রথম নোবেলজয়ী এই অমর্ত্য সেন, তার বাড়ির নাম প্রতীচি। এই বাড়িটা আমরা দেখলাম। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে আর্গো ইকোনমিক রিসার্চ সেন্টার, সেটাও আমরা দেখে নিলাম। এরপর এখান থেকে মাত্র 5 মিনিট গেলেই আমরা দেখতে পাবো সৃজনী গ্রাম। এখানে গ্রামের পরিবেশে সমস্ত কিছুটা তুলে ধরা হয়েছে। আর এই সৃজনী গ্রামের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা মাথা পিছু। এই গ্রাম সুন্দরভাবে সাজানো, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, তবে রোদটা মাথার ওপর আছে, প্রোটেকশন নিয়েই দেখবেন। এখানে ঘর বলে একটা জায়গা করেছে, সেখানে সমস্ত রাজ্যের বিশেষ বিশেষ ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটা রাজ্যের আঞ্চলিক শিল্প, আঞ্চলিক নৃত্য, আঞ্চলিক পোশাক, এই সমস্ত কিছু, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মণিপুর, আরও অনেক কিছু। জায়গায় জায়গায় এই বাউল দাদারা বসে নিজের সুরে গান গাইছেন। আর এখন এটা দেখছি পটচিত্র। এই প্রত্যেকটা রাজ্যকে আলাদা আলাদাভাবে ঘরে একটা বন্দি রাখা হয়েছে। আর এই ঘরগুলো সম্পূর্ণ মাটির তৈরি, ভেতরটা প্রচুর ঠান্ডা, একদম প্রাকৃতিক এয়ার কুলার মনে হচ্ছে। ওপরটা ছাউনি দেওয়া, নিচেটা মাটির, আর দেওয়ালগুলোও মাটির। এই সৃজনী গ্রামে আসতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। আপনারা এখানে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ভিডিও, রিলস, নাচের গান শ্যুট করতে পারেন, তবে এখানে পারমিশন নেওয়াটা অবশ্যই জরুরি। পারমিশন নিয়ে পরিবেশের সৌন্দর্য বজায় রেখে তবেই আপনারা ভিডিওর কাজ করবেন। তবে এখানে প্রফেশনাল ফটোশ্যুট যদি করেন তবে অবশ্যই আলাদা চার্জ লাগবে।
তবে রিলস ভিডিও শ্যুট করার ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। কথায় বলা যায় প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে সমস্ত শিল্পকলাকে সংরক্ষিত রাখাই হলো সৃজনী গ্রাম। এখানে নাচের দলের সাথে আমরা অনেক গল্প করেছিলাম। এই সৃজনী গ্রামের মধ্যেও অনেক দোকান আছে, জামা কাপড়, হ্যান্ডিক্রাফটস সব কিছু। তবে সোনাঝুরির থেকে এই গ্রামের দামটা অনেকটাই বেশি। খড়ের কাজ, তারের কাজ এই সমস্ত কিছুই পাওয়া যায় ঘর সাজানোর। সোনাঝুরির থেকেও 50 টাকা করে প্রত্যেকটা আইটেমে বেশি আছে, তাই এখানের জিনিসপত্র একটু অ্যাভয়েড করেছি। আর বার্গেনিংও এই দোকানদাররা একদম করতে চাইছিলেন না। এরপর আমরা আবার টোটোয় উঠে পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ির জমিদার রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে 16 আনার পরিবর্তে তার জায়গা জমি বিক্রি করেছিলেন। তবেই এই বিশ্বভারতী ক্যাম্পাস, তাই পর্যটকরা সুরুল রাজবাড়িতেও ঘুরতে আসেন। তবে আমার মনে হয় এই সুরুল রাজবাড়িতে দেখার কিছু নেই, শুধুমাত্র রাজবাড়ির মোটা মোটা থাম দেয়াল ছাড়া ভেতরে কোনো দেখতেও দেয় না, পরিদর্শনের কোনো জিনিসপত্র কিছুই নেই। তবে ফটো তোলার খুব ভালো জায়গা, ফটো, ভিডিও, রিলস খুব ভালো। আর মাথাপিছু 10 টাকা করে প্রবেশ মূল্য এই রাজবাড়িতে। এরপর আপনারা দুপুরের লাঞ্চ সেরে নেবেন, টোটো দাদাই আপনাদেরকে ভালো রেস্তোরাঁর সন্ধান দিয়ে দেবেন। আমরাও এখন লাঞ্চ সারছি আর ফিশ থালি নিয়েছি 120 টাকায়। নমস্কার, আমার নাম উমাশঙ্কর নাথ। আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি। আর ঘুরতে গেলে এই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নম্বর নিতে পারো। আমার নম্বরটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আসলে সুব্যবস্থা আছে ঘোরার, ভালোভাবে ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। স্টেশন থেকেও নিয়ে আসতে পারি, লজ থেকেও ঘোরাতে পারি, কোনো অসুবিধা হবে না, আমার সাথে ঘুরতে পারে। আপনারা যারা শান্তিনিকেতন যাবার জন্য প্রস্তুত তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে টোটো দাদার নাম্বার নিয়ে একেবারে বুকিং করে নিন। আপনাদের স্টেশন থেকে রিসর্ট অবধি পৌঁছে দেবে মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে। আবার রিসর্ট থেকেও সাইট সিনগুলো ঘুরে দেখাবে মাত্র 800 টাকার বিনিময়ে। এরপর আমরা দেখতে এসেছি বৌদ্ধ ভবন এবং তারপর আমার কুটির। আমার কুটিরে তখনকার দিনে বিপ্লবীরা গা ঢাকা দিয়েছিলেন আর আদিবাসী মানুষজনদের কিছু হাতের কাজ শিখিয়ে দিয়েছিলেন। তো সেই সব হাতের কাজই ট্র্যাডিশনাল আর্ট হিসাবে এখানে বিক্রি হচ্ছে। তবে আমার মনে হয় সোনাঝুরি হাট কিংবা অন্যান্য জায়গার থেকে আমার কুটিরে এই সমস্ত হ্যান্ডিক্রাফট জিনিসের দাম অনেকটাই বেশি। তো আপনারা ভেবেচিন্তে কেনাকাটা করবেন। আমরা কিছুই কিনিনি, তবে জামা কাপড়ের কোয়ালিটি আমার বেশ লেগেছে। কালীতলা থেকে আমরা একটা কোপাই নদীর ধারে গিয়েছিলাম, আর এখন আমার কুটিরের পাশেও একটা কোপাই নদীর সাইট সিন আছে এইটা। সেখানেও দেখেছিলাম নদীটা এরকম সরু হয়ে খালের মতো, এখানেও তাই। এবার আমরা যাব সোনাঝুরি। কালকেও সোনাঝুরি গিয়েছিলাম, অনেক কেনাকাটা হয়েছে, আবার আজকে যাব। পকেটে যে কটা টাকা অবশিষ্ট আছে সেই কটা টাকাও এবার বিলাতে যাচ্ছি। কঙ্কালীতলা থেকে এইগুলো কেনা হয়েছে, এক ব্যাগ। আমাকে আমার কুটিরে কিছু কিনতে দাও না। আর আমার কুটিরে জিনিসপত্রের দাম প্রচণ্ড, দরকার নেই কেনার, ওই জন্য কিনিনি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর এই সুন্দর দৃশ্য দেখেই এই কবিতাটি লিখেছিলেন। কোপাই নদী সত্যি এখানে সরু হয়ে ছোট নদী হিসাবেই বয়ে যাচ্ছে। আমার কুটির আর এই কোপাই নদীর পরিদর্শন করে এরপর আবার আমরা টোটোয় উঠে গিয়েছিলাম প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনে গিয়ে দেখলাম যে এখানে বসন্ত উৎসব হচ্ছে। সব সময় রবীন্দ্রনাথের গান বাজছে আর কোনো এক শিল্পী গানও গাইছেন। তবে এখানে প্রকৃতি ভবনের ভেতরে মিউজিয়ামের মূল্য মাত্র 30 টাকা মাথা পিছু। এখানে প্রকৃতির সমস্ত জিনিসপত্র দিয়ে হ্যান্ডিক্রাফটের মিউজিয়াম আছে। এখানে কেনা বেচা হয় না, শুধুমাত্র পরিদর্শনেই মানুষজন দেখতে আসে। এখন বাজে 9টা, একটু পরে আমরা ট্রেনে উঠবো। এটা আমাদের লাস্ট ডে, একটাই আমাদের এক্সপ্রেস আছে। তো যাবার আগে আবার একবার ঘুরে তারপর ট্রেনে উঠবো। এটা আমাদের শেষ দিন। এই দিনকেই আমরা বেলা 1টার সময় ট্রেনে উঠে যাব। আর এই শেষ দিনে আমরা সকাল সকাল একদম বিশ্বভারতী ক্যাম্পাসে চলে এসেছি হেঁটে হেঁটে। আমাদের রিসর্ট থেকে মাত্র 1 কিলোমিটারের রাস্তা। আপনারা চাইলে টোটো দাদার সাথেও এইটি ঘুরতে পারেন, তবে আমার মনে হয় এই পরিবেশে টোটোয় না গিয়ে হেঁটে হেঁটে চারদিকটা কভার করাই সব থেকে ভালো। এই বিশ্বভারতী ক্যাম্পাসে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি, উপাসনা গৃহ,
তাল গাছ এক পায়ে লেখার যে তাল গাছটি সেটি, আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে ছাতিম গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন সেই ছাতিম গাছের সমস্ত এলাকা, রবীন্দ্রনাথের মিউজিয়াম, আরও অনেক কিছু যেগুলো বলে শেষ করা যায় না। আর আপনারা উপভোগ করবেন একটা সুন্দর মনের তৃপ্তি, যেটাও ভিডিওর মাধ্যমে প্রকাশ করা একদম যায় না। আর রবীন্দ্রনাথের সেই 3 পাহাড়ের বটগাছ, সেটা তো আজও দণ্ডায়মান রবীন্দ্রনাথের সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে। সত্যি মেয়েদের তো কেনার শেষ নেই, তাই কারণেই আমি আর মা আবারও একটি স্টল দেখতে পেয়ে হ্যান্ডিক্রাফটের সমস্ত জিনিসপত্র কিছু কিছু কিনে নিলাম। মা এই হাতে তৈরি করা চুলের কাঁটা, তারপরে পাখা, আমি ঘর সাজানোর একটা কিনেছিলাম, আর কিনেছিলাম শান্তিনিকেতনের সমস্ত ঘটনার বিবরণ স্বরূপ একটি বই, যে বইটা আমাদের সবথেকে মহামূল্যবান মনে হয়েছে, মাত্র 100 টাকার বিনিময়ে কিনেছিলাম। চলুন, আমাদের শান্তিনিকেতন ঘোরা হলো, আর আমরা বুকিং করেছিলাম RK গেস্ট হাউস, যেটা বিশ্বভারতী থেকে 1 কিলোমিটার এবং সোনাঝুরি থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে, আর স্টেশন থেকেও মাত্র 20 মিনিটের ডিস্টেন্স। তবে সাইট সিনগুলোর একদম কাছে। আপনারা চাইলে RK গেস্ট হাউসে বুক করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে। আমরা একটা ফ্যামিলি রুমে থেকেছিলাম। আমাদের এখন ব্যাগ গোছানো হলো, এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে টোটো আসবে, টোটোয় করে উঠে একদম স্টেশন। ফেরার সময় শান্তিনিকেতন এক্সপ্রেস যথাসময়ে স্টেশনে পৌঁছেছিল, আর ট্রেন ছেড়ে দিয়েছিল ঠিক 1:10-এ। শান্তিনিকেতন থেকে কেনা এই বইটি পড়তে পড়তে আমরা প্রত্যেকে এই যাত্রাপথটা সম্পূর্ণ করলাম, প্রায় 2.5 ঘন্টার যাত্রাপথ। আর একগুচ্ছ ফটো, ভিডিও, রিলস, এই সমস্ত কিছু দেখতে দেখতে স্টেশনটাও কমপ্লিট করে দিলাম। তো আমার ভিডিওটি যদি উপকারে আপনাদের আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজ আসি, দেখা হবে আবার পরের ভিডিও।